ওয়েলকাম স্টুডেন্টস, আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সেন্টেন্স টাইপ, বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা দৈনন্দিন জীবনে যখন প্রয়োগ করব সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো সেটা নিয়ে ক্লিয়ারলি জানবো বা জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা জানি সেন্টেন্সের পাঁচটা টাইপস রয়েছে ইন ইংলিশ। অ্যাসার্টিভ রয়েছে, ইম্পারেটিভ রয়েছে, ইন্টারোগেটিভ মানে কোশ্চেন প্রশ্নবোধক বাক্য রয়েছে, তার পাশাপাশি কি রয়েছে অপটেটিভ সেন্টেন্স রয়েছে, অপটেটিভ, তারপর রয়েছে এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক সেন্টেন্স। কিন্তু আজকে আমরা মেইন যে জিনিসগুলো আমাদের কনভারসেশনে লাগে, যেমন স্টেটমেন্ট। স্টেটমেন্ট এই স্টেটমেন্ট আসলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সই। স্টেটমেন্ট আমরা মানে 90% কনভারসেশন স্টেটমেন্টেই হয় আমাদের। তারপরে আমরা কি জানবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে ফর্ম করব বা বলবো সেটা শিখবো। ইন্টারোগেটিভ মানে তোমরা তো জানোই যে প্রশ্নবোধক বাক্য কিভাবে আমরা প্রশ্ন করব কাউকে বা কারোর প্রশ্নকে কারো প্রশ্নকে ডিটেক্ট করে তা উত্তর দেব। এবং তারপরে একটা রয়েছে যেটা অপটেটিভ, সরি, ইম্পারেটিভ। কিন্তু ইম্পারেটিভের সমস্ত ফর্মসগুলো আমি করাবো না এখানে। আমরা তার পরিবর্তে অর্ডারস, সাধারণত কোনো অফিস বা রিলেটেড ইয়েতে অর্ডারস আর রিকোয়েস্ট, এই দুটো ফর্ম নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো চলো আজকে সেশনে চলে যাই। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি ক্লিন হোয়াইট বোর্ড। সেখানে দেখো একটা চার্ট দেখতে পাচ্ছ। এই চার্টটা যদি পসিবল হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ এই চার্টের থেকেই এখানে সামান্য কয়েকটি সেন্টেন্স বা স্টেটমেন্ট মনে হলেও এখান থেকেই কিন্তু হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। প্রথমেই দেখো আমি বলেছিলাম যে স্টেটমেন্টস, প্রথম যে বাক্যগুলো স্টেটমেন্টস রয়েছে, এবং আমি ওপরে এই পোর্শনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ মানে হাবাচক। হাবাচক দেখা গেল কোনো কথা বললে আমরা সেটা যদি সদর্থক উত্তর দিই বা সদর্থকভাবে বলতে চাই, হাবাচক। আর এই সাইডে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নেগেটিভ বা নাবাচক। নাবাচক নাবাচক বা নেগেটিভ, এইভাবে আমরা কিন্তু কত স্টেটমেন্টস মানে হচ্ছে সাধারণ সাধারণ বর্ণনা। সাধারণ বর্ণনা বা সাধারণ বর্ণনামূলক বাক্য বা সাধারণ সেন্টেন্স যেগুলো আমরা কনভার্স করি দৈনন্দিন জীবনে। ফার্স্ট অফ অল দেখো, একটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্স দেখো, রতনের কাছে কলম আছে। এই যে থাকা আছে, এর ইংরেজি হচ্ছে হ্যাভ। কিন্তু শুধু হ্যাভ হয় না, হ্যাভের সাথে হ্যাজও হয়, এবং পাস্ট টেন্স যদি হয় তখন কি হয়, হ্যাড। কিন্তু এখানে যেহেতু আমি আছে প্রেজেন্ট টেন্সেই বলছি, এখানে হ্যাড এর ব্যবহার আমরা করব না। তার আমরা হ্যাভ আর হ্যাজেরই ব্যবহার করব, কারণ স্পোকেন ইংলিশে আমরা আজকে হ্যাভ হ্যাজের ইউজটাই শিখবো বা এখানে দেখব। রতনের কাছে কলম আছে, রতনের অনেকগুলো গল্পের বই আছে, রতনের একটা সুন্দর বাড়ি আছে, ওর একটা ভালো স্টাডি রুম রয়েছে, ওর একটা ভালো রতনের একটা ভালো গল্পের বই রয়েছে। তো এই ধরনের বাক্যর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করি। এবং এই হ্যাভ হ্যাজ ব্যবহারের মধ্যে পার্থক্য তো রয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার বাক্যের কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার মানে এক ব্যক্তি, সোজা কথা, এক ব্যক্তি একটি ব্যক্তি বস্তু বোঝাবে, একটি ব্যক্তি বা বস্তু বোঝাবে। সেখানে রতন একজন ব্যক্তি বোঝাচ্ছে, তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাজ ইউজ করেছি। কিন্তু যদি এরকম থাকতো রতন এবং বিমল, তাহলে কি করতাম, রতন অ্যান্ড বিমল, রতন অ্যান্ড বিমল হ্যাভ আ গুড বিজনেস। এটা আমি আমার মতো করে একটা সেন্টেন্স বললাম, রতন অ্যান্ড বিমল হ্যাভ গুড বিজনেস। ঠিক তেমনি একইভাবে দেখো, যদি এটা এরকম হতো যে তার একটি কলম আছে, তাহলে তার তার মানে হচ্ছে একজন। কিন্তু যদি বলতাম তাদের, তাদের অনেক
তাদের অনেক কিছু আছে, তাহলে একের বেশি ওয়ান প্লাস, মানে মিনিমাম দুজন না হলে তো তাদের বলা যাবে না। তাই তার মানে হচ্ছে, যদি এখানে তার কলম আছে তাহলে হি হ্যাজ আ, হি হতো, হির পরে স্বাভাবিকভাবে হ্যাজ হবে। কিন্তু যদি তাদের অনেক কলম আছে তাহলে দে হ্যাভ হবে, ডেফিনেটলি দে হ্যাভ হবে। তো মোটামুটি হ্যাভ হ্যাজ নিয়ে আমি আরেকটা ডিটেলড স্পোকেন ক্লাস করাবো। সো ফার্স্ট অফ অল হিয়ার ইউ জাস্ট কনসেন্ট্রেট হাউ টু ফর্ম বেসিক সেন্টেন্সেস। সো লুক এট হিয়ার, নেক্সট সেন্টেন্স কি রয়েছে? নেক্সট সেন্টেন্স রয়েছে আমি চাক, আচ্ছা, রতন হ্যাজ এ পেন, এটা তো, এটা কি হ্যাঁ বাচক বাক্য। কিন্তু যদি এরকম হয় রতনের কাছে কোনো কলম নেই, রতনের কলম নেই, তাহলে দেখো রতন, রতন হ্যাজ নট আ পেন, হ্যাজের পরে একটা নট দিলেও হবে, নয়তো রতন, রতন ডাজ নট, ডাজ নট, ডাজ নট দিলে কিন্তু তখন আর হ্যাজ দেওয়া যাবে না, তখন হ্যাভ দিতে হবে, ডাজ নট হ্যাভ আ পেন, রতন ডাজ নট হ্যাভ, রতন ডাজ নট হ্যাভ আ পেন। এখন আমি যদি বলি আমার দুটি কলম আছে, আই হ্যাভ টু পেন্স, যদি বলি আমার দুটি কলম নেই, তাহলে কি আই, আই ডু নট, এটা অনেক ভালো সুন্দর শোনায়, আই ডু নট হ্যাভ টু পেন। আই এর পরে এখানেও দেখো ডাজ বসে কিসের, ডাজ, ডাজ যদি বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তখনই আমরা ডাজ ইউজ করব। অন্য ক্ষেত্রে আই বাদ দিয়ে, অন্য ক্ষেত্রে প্লুরাল যদি হয় তখনই ডু ইউজ করব। ঠিক আছে, তো চলো, তাহলে আমরা রতন হ্যাজ নট আ পেন বলতে পারি, বা বলতে পারি রতন ডাজ নট, রতন ডাজ, ডাজন্ট, ডাজ নট না দিয়ে তোমরা সেটাকে কন্ট্রাকশন ফর্মেও লিখতে পারো, ডাজন্ট হ্যাভ, রতন ডাজন্ট হ্যাভ আ পেন, রতন ডাজন্ট হ্যাভ আ পেন। নেক্সট সেন্টেন্স দেখো, আমি চা খাই, সিম্পলি আই টেক টি, চা কিন্তু খাওয়া না, যেটা আমরা চিবিয়ে চিবিয়ে খাই বা চুষে চুষে খাই সেরকম না, খাওয়ার অনেক মানে রয়েছে, যেমন চকলেট হলে চিউ, দুধ বা জল যেগুলো আমরা ঢকঢক করে খেয়ে নিই সেগুলো হলে ড্রিঙ্ক, কিন্তু যেগুলো আমরা সিপিং করি বা একবার মুখে নিই আবার সরাই, একবার, যেমন বিড়ি সিগারেট খাওয়া, ওগুলো হচ্ছে স্মোক। কিন্তু চা খাওয়াটা হবে টেক, মেডিসিন, মেডিসিন ওষুধ খাওয়াটা হচ্ছে টেক। সো আমি যদি বলি যে আমি চা খাই, আই টেক টি, যদি বলি আমরা চা খাই তাহলে বলবো কি উই টেক টি, তারা চা খায় তখন কি হবে দে, দে টেক টি, আমরা চা খাই উই টেক টি, ছেলে দুটি, দ্য টু বয়েজ টেক টি। কিন্তু যদি হয় যে আমি চা খাই না তখন সিম্পলি আই ডোন্ট টেক টি, ডোন্ট কে ডু নটও লেখার সময় আমরা লিখতে পারি, কিন্তু কন্ট্রাকশন ফর্ম আমরা স্পোকেনে ইউজ করব, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট লাইক, আই ডোন্ট ডু, আই ডোন্ট টেক টি। তারা চা খায় না, দে ডোন্ট টেক টি। এখন যদি আই না হয়ে যদি হতো সে, সে চা খায় না, তাহলে হি অর শি, হি অর শি, তখন কিন্তু আমরা ডোন্ট ইউজ করবো, ডাজন্ট, হি অর শি ডাজন্ট টেক টি, হি অর শি ডাজ নট টেক টি। নেক্সট দেখো, সে স্কুলে যায়, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাচ্ছে, হি গোজ টু স্কুল, যদি হতো আমি স্কুলে যাই, আই এর ক্ষেত্রে কিন্তু গোজ হয় না, আই সিঙ্গুলার হলেও থার্ড পারসন নয়, ফার্স্ট পারসন কিন্তু, আই গো টু স্কুল, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল, আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল, তখন কিন্তু গোজ হবে না। ছেলেটি স্কুলে যায়, দ্য বয় গোজ টু স্কুল, মেয়েটি স্কুলে যায়, দ্য গার্ল গোজ টু স্কুল, ছেলে এবং মেয়েটি স্কুলে, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, দুজন হয়ে গেল তখন কিন্তু আর গোজ হবে না, গো, দ্য গার্ল অ্যান্ড দ্য বয় গো টু স্কুল। ওকে, এর সাথে আমি আরো কিছু অ্যাড করতে পারি, এটা হচ্ছে বেসিক ফর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর এক্স ওয়াই জেড। এরপরে দে গোস টু স্কুল বাই বাস, দে গোস টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং। সো সেই অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব আরও অন্যান্য ফর্মসগুলো আমরা কিন্তু অ্যাড করে করে আরও অনেক বড়োভাবে বলতে পারি। নেক্সট দেখো, সে স্কুলে যায় না, সিম্পলি গোজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ নট, ডাজন্ট, হি ডাজন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আই ডোন্ট, তখন কিন্তু ডাজ নট না, আই ডোন্ট গো টু স্কুল,
আমি অফিসে যাই না, আই ডোন্ট গো টু অফিস। সে স্কুলে যায় না, সে অফিসে যায় না, হি ডাজন্ট গো টু স্কুল। হি আর শি দুটোই হতে পারে, ছেলে হলে হি, মেয়ে হলে শি, এটা তো জানোই। ছেলে দুটি অফিসে যায় না, দ্য বয়েজ ডোন্ট গো টু অফিস। বা ছেলে দুটি স্কুলে যায় না, দ্য বয়েজ ডোন্ট গো টু স্কুল। সময় মতো যায় না, টাইমলি, স্কুল টাইমলি। তারপর দেখো আমরা খেলি, উই প্লে। যদি বলে সে খেলে, তখন প্লের সাথে কিন্তু একটা এস যুক্ত হবে। হি প্লে হয় না কিন্তু, হি প্লেস, শি প্লেস, সুমিতা প্লেস, অমিত প্লেস। কিন্তু যখন বলবো অমিত অ্যান্ড সুমিত, অমিত অ্যান্ড সুমিত প্লে, মোর দ্যান ওয়ান। বোঝা গেল? আশা করি ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা খেলি না, উই ডোন্ট প্লে। যদি হয় তারা খেলে না, দে ডোন্ট প্লে। যদি হয় আমি খেলি না, আই ডোন্ট প্লে। যদি হয় সে খেলে না, হি অর শি ডাজন্ট প্লে। সে ওয়ান পার্সন। যদি হয় ছেলেটি খেলে না, দ্য বয় ডাজন্ট প্লে। ছেলেটি খেলতে পছন্দ করে না, দ্য বয় ডাজন্ট লাইক টু প্লে। এই ধরনের সেন্টেন্স আমি আস্তে আস্তে শেখাবো। প্রথমে তোমরা এই সাধারণভাবে কথাগুলো কিভাবে বলবে বা সেন্টেন্সগুলো ফর্ম করবে সেই বেসিকটা শিখে নাও। নেক্সট চলে যাও। এখানে আমরা শুধু স্টেটমেন্টের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্মসগুলোই জানলাম বা শিখলাম। এবার আমরা আসবো কোশ্চেন। কোশ্চেনকে আবার ইন্টারোগেটিভ বা ইন্টারোগেশনসও বলা হয়। কোশ্চেনস মানে হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্ন বা ইন্টার কোশ্চেনস বা প্রশ্ন বা প্রশ্নবোধক বাক্য। যাই হোক, সাধারণত কিছু জানার জন্য এই সেন্টেন্সগুলো, এগুলোকে আবার ইন্টারোগেটিভও বলা হয়। মনে রাখবে, ইন্টারোগেটিভ মনে রাখলেও হবে, না রাখলেও হবে। কারণ যদি তোমাদের উদ্দেশ্য গ্রামার পড়া হয় তো ইন্টারোগেটিভ, এবং তার সাথে সাথে আমার গ্রামার ভিডিওগুলোও ফলো করবে। যদি তোমাদের উদ্দেশ্য হয় অনলি স্পিকিং, সো এইভাবে প্রতিটা সেশন তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। তুমি কি ছাত্র? যদি হতো তুমি ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। সিম্পলি ইউ ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট। যদি সিম্পল সেন্টেন্স হতো তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। কিন্তু তুমি কি ছাত্র যখনই কোশ্চেন হবে, এই যে দেখো আর, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, এগুলো কি হয় সিম্পলি সামনে চলে আসে। আর ইউ আর স্টুডেন্ট, আর ইউ আর স্টুডেন্ট। তুমি কি ছাত্র? সে কি ছাত্র? তখন কিন্তু আর হবে না, সে, হি, শি, এর সাথে কি হয় ইজ। যদি হতো সে কি ছাত্র, ইজ হি আ স্টুডেন্ট, তখন কিন্তু আর ইউ হতো না, তখন হতো কি ইজ হি, ইজ হি আ স্টুডেন্ট। মেয়েটি, মেয়ের ক্ষেত্রে হলে ইজ শি আ স্টুডেন্ট। তারা কি ছাত্র? আর ইউ, আর দে, মোর দেন ওয়ান, আর দে, তখন ইউ শুধু উঠে যেত, ইউ শুধু উঠে যেত। আর দে স্টুডেন্ট, আর দে স্টুডেন্ট। এর নেগেটিভ কি হবে? তুমি কি ছাত্র নয়? আর ইউ নট আ স্টুডেন্ট, আর ইউ, আর ইউ নট আ স্টুডেন্ট। সে কি ছাত্র নয়? ইজ হি নট আ স্টুডেন্ট, কোশ্চেন মার্ক দিতে হবে। তুমি কি ছাত্র নও? আর ইউ নট আ স্টুডেন্ট। সিম্পলি দেখো তুমি একজন ছাত্র, ইউ আর এ ইউ আর আ স্টুডেন্ট। এই সিম্পলি এই আরটাকে সামনে নিয়ে আসলেই প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। আর ইউ নট, এবং তার সাথে নট অ্যাড করতে হয়। তুমি একজন ছাত্র নও, ইউ আর নট আ স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট। সো আরটা সামনে নিয়ে নিলেই প্রশ্নবোধক বাক্য হয়ে যায় কিন্তু। তুমি কি ছাত্র নও? আর আর্নড, ain't, আর ইউ নট আ স্টুডেন্ট? সে কি ছাত্র নয়? ইজ হি নট আ স্টুডেন্ট? তারা কি ছাত্র নয়? আর নট, আর দে নট স্টুডেন্টস? এখানে তুমি যদি হয় তাহলে স্টুডেন্ট। যদি তোমরা হয়, তোমরা কি ছাত্র নও? আর ইউ নট, তখন কিন্তু এ আর হবে না। কারণ তোমরা বলতে মোর দ্যান ওয়ান বোঝাচ্ছে। আর ইউ নট, আর তুমি সিঙ্গেলের ক্ষেত্রেও ইউ ব্যবহৃত হয়, কারণ ইউ এর সিঙ্গুলার প্লুরাল ফর্ম একটাই হয়, এবং এটা সবসময়ই প্লুরাল ভার্বই নেয়। ইউ এর সাথে কখনোই একজন বোঝালেও ইজ হয় না, আরই হয়। যদি তোমরা কি ছাত্র নও হয়, আর ইউ নট স্টুডেন্টস, আর ইউ নট স্টুডেন্টস?
তারা কি প্লেয়ার নয়? আর নট দে প্লেয়ার্স ইজ নট স্টুডেন্ট। নেক্সট দেখো, তুমি কি তুমি কি তুমি কি ক্রিকেট খেলো? তুমি কি ক্রিকেট খেলো? তুমি, ইউ, ডু ডু ইউ প্লে ক্রিকেট? এখানে দেখো, যদি আমি এই সেন্টেন্সটাকে এভাবে বলি, তুমি ক্রিকেট খেলো, সিম্পল, তাহলে ইউ ইউ প্লে ক্রিকেট। ক্রিকেট। এখন এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব থাকলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড এসব থাকলে সিম্পলি সামনে চলে আসে, কিন্তু এখানে হেল্পিং ভার্ব যেহেতু নেই, প্লে যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে, তাই প্রেজেন্ট টেন্সের এই ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ইউজ করব ডু অথবা ডাজ। কিন্তু ইউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে ডাজ হওয়ার ব্যাপারই নেই, তাহলে ডু হবে। ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ প্লে, তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? তারা কি ক্রিকেট খেলে? ডু দে প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? সে যখনই হয়ে যাবে তখনই কিন্তু আর ডু হবে না, তখনই হয়ে যাবে কি ডাজ। ডাজ হি অর শি প্লে ক্রিকেট? ডাজ সুমন ডাজ সুমন প্লে ক্রিকেট? ডু সুমন হবে না, কিন্তু এখন যদি হয় সুমন অ্যান্ড সুমিত, তখন ডু হবে। ডু সুমন অ্যান্ড সুমিত, ডু সুমন অ্যান্ড সুমিত প্লে ক্রিকেট, এখানে কিন্তু হবে, ডু হবে। তাহলে ডু ডাজ, ডাজ সিঙ্গল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই নাম্বারের উপর, পার্সন এবং নাম্বারের উপর আমি একটা সেশন করে দেব, সমস্যা হবে না, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আসলে একদম শুরুতে একটু প্রবলেম কনফিউশন হবে, কিন্তু যত দিন যাবে এই ব্যাপারগুলো একদম জলভাত হয়ে যাবে। তাহলে এখানে চলে আসো এর নেগেটিভ ফর্মে। তুমি কি ক্রিকেট খেলো না? ডোন্ট ইউ প্লে ক্রিকেট? ডো নট কেই এটাকে কন্ট্রাকশন করা হয়েছে, ডোন্ট ইউ প্লে ক্রিকেট? তারা কি ক্রিকেট খেলে না? তারা, ডোন্ট দে ডোন্ট দে ডোন্ট দে প্লে ক্রিকেট? ডোন্ট দে প্লে ক্রিকেট, ওকে, ডোন্ট দে প্লে ক্রিকেট। এবার যদি হয়, সে কি ক্রিকেট খেলে না, তখন কি বলবো? ডোন্ট হবে না, কিন্তু মনে রাখো ডাজন্ট, DOES, ডাজ নট। আমি দেখি যদি তোমাদের এই এই লেসনগুলো ভিডিওটা করার পর একটা প্র্যাকটিসের জন্য একটা সেশন করাতে পারি, চেষ্টা করব আমি। যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই বলবে, যেখানে তোমরা এই ভিডিওগুলো অ্যাটেম্প করার পরে তারপর একটা এক্সামের মতো দিতে পারবে, যে তোমরা ঠিকঠাক পারছো কিনা সেটা চেক করার জন্য। ডাজন্ট দে প্লে ক্রিকেট? সরি, কি ভেবে কি বলে ফেলছি, ডোন্ট দে প্লে ক্রিকেট। এখন যদি হয় সে কি ক্রিকেট খেলে না, তখন হবে ডাজন্ট হি অর শি প্লে ক্রিকেট? ছেলেটি কি ক্রিকেট খেলে না? আচ্ছা, ছেলেটি, কোনো টিচার বা কেউ বলতেই পারে অফিসে, ছেলেটি কি টাইপ করে না? ডাজন্ট দ্য বয় ডাজন্ট দ্য বয় টাইপ? ডাজন্ট দ্য বয় রাইট আ কম্পোজিশন? ছেলেটি কি কিছু কম্পোজিশন লেখে না? ওকে, ছেলেটি কি খেলে না? এখানে ক্রিকেট নাও হতে পারে। ডাজন দ্য বয় প্লে? তাহলে ডু ডাস। তুমি কি ক্রিকেট খেলো না? এখানে সিম্পলি হয়ে যাচ্ছে কি ডোন্ট ইউ প্লে ক্রিকেট। এবার নেক্সট আসো, নেক্সট সেন্টেন্স কি রয়েছে? তুমি কি খাবে? এখানে কিন্তু কোশ্চেন করা হচ্ছে না, তুমি কি খাবে, এখানে জানতে চাওয়া হচ্ছে সে খাবে কিনা। উইল ইউ ইট? উইল ইউ ইট পাস্ট টেন্স, সরি ফিউচার টেন্স। সে কি খাবে? তাহলে ইউ চেঞ্জ হয়ে হি অথবা শি হয়ে যাবে। ফিউচার টেন্সে আমরা জানি শ্যাল উইল ইউজ করি। এখন যদি হয় আমি কি খাবো, তখন কিন্তু শ্যাল আই ইট। ক্লিয়ার? তুমি কি খাবে না? উইল ইউ নট ইট? তারা কি খাবে না? উইল নট উইল দে নট ইট? আচ্ছা,
এখানে কিন্তু উডন্ট যখন একদম তোমরা অ্যাডভান্সড বা ম্যাচিওরড ওয়েতে ইংলিশ বলবে তখন কিন্তু উইল না বলে উডন্ট উডন্ট ইউ ইট উডন্ট ইউ ইট একটু যখন পোলাইটনেস থাকবে আমাদের কথায় তখন আমরা উইল না ইউজ করে উড ইউজ করো উডন্ট ইউ ইট তারা কি খাবে না উইল দে নট ইট সে কি খাবে না উইল হি নট ইট ওকে নেক্সট দেখো অর্ডারস রিকোয়েস্ট এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্গত এই ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু অর্ডার রিকোয়েস্ট নেই তার সাথে সাথে অ্যাডভাইসও রয়েছে অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া বোঝালেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেখানে যাও গো দেয়ার সেখানে যেও না ডোন্ট গো দেয়ার জানালাটি খোলো ওপেন দ্য উইন্ডো যখন কাউকে আমরা ইনস্ট্রাকশন দিই অর্ডার দিই তখনই আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করি ও ওপেন দ্য গেট গেটটা খুলে দাও ওপেন দ্য গেট গেটটা বন্ধ করো ক্লোজ দ্য গেট গেটটা বন্ধ করো না ডোন্ট ক্লোজ দ্য গেট জানালাটি জানালাটি খুলো না ডোন্ট ওপেন দ্য উইন্ডো ডোন্ট ওপেন দ্য উইন্ডো অনুগ্রহ করে বা দয়া করে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি অনুগ্রহ করে আমাকে সাহায্য করো না আমি নিজেই কোনো কাজ করতে চাই যেখানে আই ডোন্ট ওয়ান্ট সামওয়ানস হেল্প ইন দিস কেসেস উই জাস্ট সে দ্যাট প্লিজ ডোন্ট হেল্প মি দিস ইজ হোয়াট ইজ স্পোকেন ইন দিস কেসেস সো প্লিজ ডোন্ট হেল্প মি এই অর্ডারস রিকোয়েস্ট এই ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্ম আমরা ইউজ করি না আমরা ডাইরেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস অবজেক্ট বা কমপ্লিমেন্ট ইউজ করি বা আদার ফর্মস যেগুলো রয়েছে পার্টস অফ স্পিচের সেগুলো ইউজ করি তো এই ছিল আজকের স্পোকেন ইংলিশ সেশন আশা করি যে বিষয়গুলো তোমাদেরকে আমি আজকে বোঝানোর চেষ্টা করেছি সেটা তোমাদের অনেকটাই করায়ত্ত হয়েছে এবং এইভাবে আমরা এগিয়ে যাব এবং তোমাদের স্পোকেন ইংলিশ রিলেটেড যত কনফিউশনস তৈরি হবে সবগুলো আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দিতে পারবো সো থ্যাংক ইউ for watching the video, and if you are new to my channel don't forget to subscribe it.